এক্সকিউজ মি ম্যাডাম, আপনি একা এসেছেন? হ্যাঁ, ধরুন একাই এসেছি। কেন, প্রবলেম আছে? সরি ম্যাডাম, কাপল এন্ট্রি অনলি। একা একা ভিতরে ঢোকা যাবে না। আমি তো কাউকে ডিস্টার্ব করছি না। একটা পাব, মন্দির, মসজিদ, গির্জা তো নয় যে দম্পতি ছাড়া প্রবেশ নিষেধ। ইটস দ্য রুল ম্যাম, উই আর বাউন্ড টু ফলো দ্যাট। আমাদের কিছু করার নেই ম্যাম, অথরিটির অর্ডার। আমরা অমান্য করতে পারি না। ও আচ্ছা, তার মানে একা মেয়ে হলে এই শহরে একটু আনন্দ করাও পাপ, নাকি এই শহরে একা থাকাটাই পাপের? যদি কেউ একা হয় তাহলে তার জন্য জীবনের সমস্ত আনন্দ বরাদ্দ নয়, এমনটাই বলতে চাইছেন, তাই তো? ডাকুন, আপনাদের অথরিটিকে ডাকুন তো। আমরা কিছু বলতে চাইছি না ম্যাডাম, এটাই পলিসি। তাছাড়া সব সময় তো হায়ার অথরিটি অ্যাভেলেবল থাকেন না। আমাদের শুধুমাত্র নিয়ম মেনে চলতে হয় ম্যাডাম, প্লিজ ফরগিভ আস। গাড়িটা পার্ক করে পাবে ঢোকার মুখেই এমন একটা দৃশ্যের সম্মুখীন হবে ভাবতে পারেনি বিশাল। তবে মাত্র কয়েক সেকেন্ডেই বুঝে গেলেন পরিস্থিতিটা ঠিক কী। এক অবাঙালি নিরাপত্তা রক্ষাকর্মী একটি একা মেয়েকে পাবে ঢুকতে বাধা দিচ্ছে। আসলে এই শহরে পাবে ঢোকার এটাই নিয়ম, হয় যুগলে আসতে হবে আর না হলে আসতে হবে দল বেঁধে, তাও আবার একটা মেয়ে একা। এ তো নিয়ম ভাঙার ছক। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেল বিশাল নিজেই। কি সমস্যা হয়েছে সিকিউরিটি? স্যার, ম্যাম একা এসেছেন, বাট উইদাউট কাপল উই আর নট এবল টু অ্যালাউ। তাই আমাদের নিয়ম মেনে ম্যামকে রেজিস্ট করতে চাইছিলাম। ও ও তো আমার সাথেই আছে, একটু দেরি হয়ে গেল আসতে, তাই আগে পৌঁছে গেছে। সামান্য রেগে গেছে আমার উপর, তাই একা একাই ঢুকে পড়তে চাইছিল। কিন্তু এখন তো আমি এসে গেছি, তাই প্রবলেম সলভ। আর ইউ শিওর স্যার? না মানে উনি সত্যি আপনার সঙ্গে? অবশ্যই, আমরাই তো একসঙ্গে বুকিং করেছিলাম। কেন, আমাদের দুজনকে ঢুকতে দিতেও আপনাদের আপত্তি আছে নাকি? এবার সিকিউরিটি খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে অপ্রস্তুত অবস্থায় পড়ল। মাথা নেড়ে ভিতরে প্রবেশের সম্মতি জানালো। সেই মুহূর্তেই বিশাল নীলাক্ষীর দিকে তাকিয়ে ইশারায় বলল ভিতরে যাবার জন্য। চলো ভেতরে যাই। সরি, একটু লেট হয়ে গেছে। তার জন্য তুমি ওনাদের সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেবে? ওনাদের কথোপকথন শুনে অবাক হয়ে গেল সিকিউরিটি গার্ড নিজে। আর অন্যদিকে চোখ বড় বড় করে তাকালো নীলাক্ষী। মুখে কিছু বলল না, মাথা হেঁট করে একটু ইতস্তত করে তারপর সাইড দিয়ে ঢুকে পড়ল পাবের ভিতরে। ভিতরে প্রবেশের পর যেন একটা অন্য জগতে চলে এসেছে নীলাক্ষী। আর ওকে অনুসরণ করে ভিতর পর্যন্ত পৌঁছে গেছে বিশাল। শান্তভাবে নীলাক্ষীর পাশে এসে দাঁড়ালো। পাবের ভিতরের জমজমাট মিউজিক আর আলো আঁধারি পরিবেশে পাশের মানুষটাকে স্পষ্ট করে কোথাও দেখা যাচ্ছে না, এমনকি শোনাও যাচ্ছে না তার কথা। তাই প্রায় কানের কাছে মুখ নিয়ে বিশাল বলল, ধন্যবাদটা তো পাও না, কি বলো? হ্যাঁ, ধন্যবাদ। দরজায় আটকে না গেলে হয়তো এমনটা করতাম না। বোঝাই যাচ্ছিল তোমার জন্য ভিতরে ঢোকাটা ইম্পর্টেন্ট। আমি শুধু সাহায্য করলাম। হ্যাঁ, ভিতরে আসাটা ইম্পর্টেন্ট ছিল ঠিকই, কিন্তু সাহায্যটা শুধুমাত্র আপনিই আমাকে করেননি, বরং আমিও আপনাকে করেছি। কাপল এন্ট্রি মানে আপনাকেও এখানে এন্ট্রি দেওয়া হতো না, কারণ আপনিও তো একাই ছিলেন, তাই না? তাই লাভ শুধুমাত্র আমার একার হয়নি, আপনিও কিন্তু লাভবান। তবে এটা জানিয়ে রাখি, আমি কারোর সাথেই আসিনি। মিথ্যে বলাটা শুধু পরিস্থিতির জন্য মেনে নিয়েছি। পার্সোনালি না মানতে পারলেও। একদম ঠিক বলেছেন, আমিও একা। কিন্তু আপনার সামান্য ভুল হচ্ছে। আমি একা থাকলেও আমার এন্ট্রিতে সমস্যা হতো না, কারণ আমি এখানকার প্রিভিলেজ কাস্টমার। যাই হোক, পরিস্থিতি কখনো কখনো অচেনাকেও আপন করে তোলে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এই শহরে প্রিভিলেজ না হলে বোধহয় কোনো রকম আনন্দ উপভোগ করাটা অধিকারের মধ্যে পড়ে না, তাই তো?
যাই হোক, আপনার নাম? বিশাল বিশাল সাহা, ব্যবসা করি। আর তুমি? সামান্য চুপ করে গেল নীলাক্ষী। ছেলেটাকে দেখে স্মার্ট রিচ মনে হলেও ছেলেটার মধ্যে শিক্ষা দীক্ষার এতটুকুও প্রভাব নেই, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে ও। আসলে বোধহয় এটাই এখনকার যুগ। টাকা যার কাছে রয়েছে, সমাজের সমস্ত সম্মান তার পায়ের কাছে গিয়েই লুটোবে। এডুকেটেড মানুষজনেদের খুব একটা গুরুত্ব নেই যতক্ষণ না তারা বড়লোক বলে সমাজে পরিচিত হচ্ছে। এই ছেলেটাও খানিকটা সেই ক্যাটেগরিতেই পড়ে। যাই হোক, নিস্তব্ধতা ভাঙে নীলাক্ষী। জবাব দেয়, নীলাক্ষী, ব্যাকগ্রাউন্ড সাদামাটা, সামান্য একটু আনন্দ করতে আজ এখানে এসেছিলাম। মামুলি একটা আইটি সেক্টরের কর্মী, বেরঙিন জীবনে একটু রং খোঁজার আশায় এসে পড়েছিলাম এখানে। রং তো পড়েছেই, দেখা যাক কি ছবি তৈরি হয়। কতটা রঙিন ছবি তৈরি হবে নীলাক্ষীর সঙ্গে বিশালের, সেটা তো সময় বলবে। তবে তার আগে নীলাক্ষীর বিষয়ে কিছু কথা আমি বলে রাখি। নীলাক্ষী বিশ্বাস খুব সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। ক্লাস 7-এ পড়তে বাবা মারা যান। কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সম্বল বলতে গড়িয়াতে নিজেদের একটা একতলা বাড়ি আর সামান্য কিছু ব্যাংকে গচ্ছিত টাকা। বাবা মারা যাওয়ার পর মা বড় করে তুলেছেন নীলাক্ষীকে। কঠোর পরিশ্রমের সেই দিনগুলো এখনো ওর চোখের সামনে ভেসে ওঠে। বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতেন মা। সকাল সকাল রান্না বান্না করে সামান্য কিছু খাবার ব্যাগবন্দি করে বের হতেন তিনি, আর বাড়ি ফিরতেন তাও প্রায় রাত্রি 9টা, 9:30। খুব সামান্য লেবারের কাজ। যেদিন ফ্যাক্টরিতে যেতেন সেদিন টাকা পেতেন, যেদিন কোনো কারণে যেতে পারতেন না সেদিনের টাকা কাটা যেত। ছোট থেকেই কঠোর বাস্তব বুঝতে শিখেছে নীলাক্ষী নিজেও। পড়াশোনায় কোনোদিন অমনোযোগী ছিল না। মাধ্যমিকে স্টার মার্কস পেয়ে পাশ করেছিল। চেনা পরিচিতি, আত্মীয় স্বজন পাশে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে যেটুকু সাহায্য নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যায়, সেটুকু সাহায্য বড়ই কঠিন হয়ে পড়েছিল নীলাক্ষীর পক্ষে জোগাড় করা। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা ওর প্রাইভেট টিউশনের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিল। তাই উচ্চ মাধ্যমিকটাও সসম্মানে স্টার মার্কস নিয়েই পাশ করেছিল নীলাক্ষী। জয়েন্ট এন্ট্রান্সে আশানুরূপ রেজাল্ট এবং সরকারি কলেজে চান্স পাওয়ায় স্কলারশিপের টাকায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা চালিয়ে যেতে খুব একটা অসুবিধে হয়নি। বিটেক কমপ্লিট করার পর ক্যাম্পাসিংয়ে আইটি সেক্টরের চাকরিটা পেয়ে গেল অবশেষে। আর এতদিনে মা মেয়ের দুর্দিন খানিকটা ঘুচল। খানিকটা জোর করেই কেমিক্যাল ফ্যাক্টরির কাজটা মাকে ছাড়িয়ে দিতে বাধ্য করেছিল নীলাক্ষী। তবে ততদিনে বড্ড দেরি হয়ে গিয়েছিল। ও জানতো না কেমিক্যাল ফ্যাক্টরির কাজকর্মের জন্য রাসায়নিক বিক্রিয়া ততদিনে মায়ের শরীরের ভিতরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তাই সুখের দিন খুব বেশি দিন রইল না। মা চলে গেলেন চাকরি পাওয়ার মাত্র 2 বছরের মাথায়। তারপর থেকে আজ 3 বছর হয়ে গেল একার জীবন কাটাচ্ছে নীলাক্ষী। তবে এই সাদামাটা জীবনে নীলাক্ষী বড্ড একা। আর এই একাকিত্বটাই এখন এতটাই গ্রাস করেছে যে আস্তে আস্তে হীনমন্যতা ভিড় করছে মনের মধ্যে। জীবনটাকে একটু অন্য রকমভাবে বাঁচতে হবে। একার জীবন তো কি হয়েছে, বাঁচার মজাগুলোকে একটু চেটে পুটে উপভোগ করা তো যায় নাকি? জীবনটা তো একটাই। সমস্ত আনন্দগুলোকে এই একটা জীবনে একবার হলেও উপভোগ করা দরকারও তো নাকি? তাই
শহরের রঙিন জীবনটাকে বাঁচতে আজ প্রথমবার এক্সপিরিয়েন্স করতে নীলাক্ষী পৌঁছে গিয়েছিল শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটা পাবে। আর সেখানে ঢোকার মুখেই ঘটল সেই বিপত্তি। আসলে আজও তো আমাদের শহরটা একা মেয়ে মানে দায়িত্ব নয়, সুযোগ হিসেবে দেখে। তাই বোধহয় তার সমস্ত ইমোশনসগুলোকে চেপে রেখে বেশ মেপে পা ফেলাটাই দরকার। যাই হোক, এবার আসি বিশাল প্রসঙ্গে। বিশাল সাহা, নিবাস মধ্যমগ্রাম। পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসার পর শুরু করে ব্যবসা। আর সেই ব্যবসা ধীরে ধীরে উন্নত হয়, ফুলে ফেঁপে ওঠে বলা ভালো। আর সেটাও বিশালের হাত ধরেই। বয়স বছর 30-32, তবে পড়াশোনা খুব বেশি নয়। ওই কোনোভাবে একটা মধ্য মেধার ছাত্র হিসেবে স্কুলের গণ্ডিটুকু পেরিয়েছে, ব্যাস। ছোটবেলা থেকেই বুঝতে শিখেছিল ব্যবসায় হাত পাকালে তবেই আসবে টাকা, আর যত টাকা তত বৈভব। ব্যাস, এই মূল মন্ত্র নিয়ে তবে থেকেই লেগে পড়েছে উপার্জনে। আর আজ শহরের বেশ নামী অনেক ব্যবসায় অংশীদার হিসেবে বিশাল সাহার নাম অনেকেই জানেন। শহরের এই পাবটায় বিশাল নিজেও একজন পার্টনার। এমন অনেক অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে এন্টারটেনমেন্ট ক্লাবের সদস্য ও। নীলাক্ষীকে দেখা মাত্রই একটা অন্যরকম দৃষ্টি পড়ে ওর উপর। সে কথায় পরে আসছি, তবে তার আগে ওই যে বলছিলাম নীলাক্ষীর এই একা সাদামাটা জীবন। জানেন তো, এই জীবনেও ওর শত্রুর অভাব নেই। সে আপনারা গল্প একটু এগোতে থাকলে নিজেরাই বুঝতে পারবেন। ওর আসল শত্রু হচ্ছে ওর অধ্যাবসায় এবং ব্যক্তিত্ব। চাকরির জায়গায় নিজের কর্মদক্ষতা আর গুণে অনেক সিনিয়রদেরকেও পিছনে ফেলে দিয়েছে ও। শুধুমাত্র নিজের মেধা আর ডেডিকেশনের কারণে প্রমোশনও পেয়েছে চটপট। তাই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অফিস কলিগ প্রত্যেকেই খানিকটা তির্যক দৃষ্টিতে দেখতে থাকে ওর এই আপাত উন্নতিটা। তাই মাঝে মাঝে এই নানান রকম সমালোচনার ঝড় সহ্য যে করতে হয় না ওকে, তেমনটা কিন্তু একেবারেই নয়। ঠিক তেমনই একজন সিনিয়র সুদেশনা, যার বোহেমিয়ান জীবন বসের চোখে বেমানান হলেও তার চোখে বেমানান নীলাক্ষী নিজেই। হঠাৎ এমন ভদ্র সভ্য মেয়েটাকে পাবে দেখে দু চার কথা শোনাতে ছাড়ল না সেও। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! মিস নীলাক্ষী পাবে বসে মদ খাচ্ছে। সো কল ভদ্রমের এই আসল রূপটা বোধহয় অফিসের কারোর জানা নেই, তাই না? আরে সুদেশনাদি, তুমি এখানে কেন? আমাকে দেখে অবাক হওয়ার মতো কিছু নেই নীলাক্ষী। আমি তো তোমার মতো ভদ্রতার মুখোশ পরে বসে থাকি না। অফিস করি, রোজগার করি, আর নিজের ইচ্ছা মতো পয়সা উড়িয়ে বেড়াই। মাই লাইফ মাই রুল। না না, আমি সে কথা বলিনি। সে তো নিশ্চয়ই 100 বার তুমি তোমার উপার্জনের টাকায় যা খুশি তাই করতে পারো। আমি জাস্ট তোমাকে দেখে অবাক হয়েছি। আরে অবাক তো আমার তোমাকে দেখে হওয়ার কথা, মিস নীলাক্ষী। আমাদের বস যাকে সবসময় এক্সাম্পল সেট করে নেয়, কথায় কথায় যার উন্নতিটাকে দৃষ্টান্ত হিসেবে দেখায়, সে কিনা লোকচক্ষুর অন্তরালে পাবে এসে মদ খেয়ে বিশৃঙ্খল জীবনযাপন করে। এটা বেশি অবাক করার ব্যাপার নয় কি? আসলে সুদেশনাদি, আমি না আজ প্রথমবার পাবে এসেছি। এর আগে সত্যি আমার এখানে আসার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আসলে আমি নিজের জীবনটা একটু এনজয় করতে চাইছিলাম। এনজয় করতে চাইছিলে? এসব ধরা পড়ার পরে না অনেকেই নানান অজুহাত দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এসব ফালতু গল্প না এখানে বলে কোনো লাভ নেই। আমি সব বুঝি ভাই। তা হাতের এই
মদের গ্লাসটাও নিশ্চয়ই প্রথমবার নিয়েছো, তাই না? হ্যাঁ, আসলে প্রথমবার বলেই আমি একটু ইতস্তত করছি। সত্যি বলছি সুদেশনাদি, আসলে আজ প্রথমবার পাবে এসেছি আর একেবারে খালি হাতে বসে থাকবো কেমন একটা বেমানান দেখাচ্ছিল, তাই এই রেড ওয়াইনটা। ওলে বাবালে, কত ভদ্র মেয়ে, তাই না? ভাজা মাছটা একেবারে উল্টে খেতে শেখেনি। আজ আমার কাছে পরিষ্কার হলো যে বসের এত ফেভারিট তুমি হয়ে গেলে কি করে, আর এত অল্প দিনে অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার থেকে সিনিয়র ডেভেলপার হলেই বা কি করে। এই তাহলে তোমার উন্নতির গোপন রহস্য। না না, তুমি সত্যি সত্যি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয়। দেখো, তোমরা সিনিয়র, আমি কিন্তু কখনোই তোমাদের সঙ্গে এমন কোনো আচরণ করিনি যাতে তোমাদের খারাপ লাগে। আমি শুধুমাত্র আমার কাজটুকুই মন দিয়ে করে গেছি বরাবর। তাতে বস খুশি হয়ে প্রমোশন দিয়েছেন, তাতে তো আমার কিছু করণীয় নেই বলো। তো তুমি বসকে খুশি করতে ঠিক কি কি করেছো সেটা নিশ্চয়ই আজ অস্বীকার করা যাবে না। সেটা আমার এখন বুঝতেও খুব একটা বাকি নেই, কারণ তোমার মুখোশটা না আমার সামনে খুলে গেছে। তুমি ঠিক কি ইঙ্গিত করতে চাইছো আমি বুঝতে পারছি না, তবে তুমি যা ভাবছো তা কিন্তু ঠিক ভাবছো না। আসলে আমার কথাগুলো তুমি বুঝতেই পারবে না। আমি ঠিক কেন আজ এখানে দাঁড়িয়ে রয়েছি তাও তোমাকে বললে তুমি বুঝবে না। তাই আমার মনে হয় তোমার কাছে বলা মানে অরণ্যে রোদন করা। হ্যাভ আ গুড ডে, এনজয় করো তোমার মতো। তোমাকে আর আমাকে কিছু বোঝাতে আসতে হবে না, তুমিও তোমার মতো এনজয় করো। তবে আজকের পর থেকে না আর ওই ভদ্রতার মুখোশটা আমার সামনে পড়ে থেকো না, কেমন? মেজাজটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, তাই খানিকক্ষণ ওয়াইনের গ্লাসটা হাতে করে এক মনে বসে থাকার পর বেখেয়ালে সেটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো নীলাক্ষী। আর ঠিক তখনই আলাপ জমাতে চলে এলো বিশাল। এই যে মিস মিস নীলাক্ষী না কি যেন বলেছিলে, এটা তোমার জন্য এক গ্লাস অর্ডার করে দিলাম। রেড ওয়াইন, লেডিস ফেভারিট। আমি বলেছিলাম আমার জন্য কিছু আনতে। ধন্যবাদ, লাগবে না। আরে আরে, এত রাগ, এত সুন্দর মুখে রাগ ভালো লাগে না, জানো না? আপনি ঠিকঠাক থাকলে কথা বলুন। খুব ভালো করেই বুঝতে পারছি যে আপনি এখন স্বাভাবিক অবস্থায় নেই। প্লিজ কিপ আ সেফ ডিস্টেন্স। বাবা, আবার ইংরেজি শিক্ষিত। তুমি জানো আমি কে? এই ক্লাবের টপ ফ্লোরে আমার রুম বুক থাকে সব উইকেন্ডে। চলো না, একবার দেখে আসবে। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। আরে বোঝোই তো, সবাই আসে একটু রিল্যাক্স করতে। তুমি তো বলেছিলে তুমি একা, আমিও একা, তো চলো একসাথে। স্টপ ইট, থামুন আপনি, এবার কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন। এই শোনো, তোমার মতো মেয়েদের একা পাবে আসার কারণ আমি বুঝি না ভেবেছ? একটু মজা না করলে জীবনটাই বৃথা। ভয় পেও না, আমি খুব জেন্টলম্যান। আপনি পাগল নাকি? এইসব বাজে প্রস্তাব আপনি কাকে দিচ্ছেন? আরে আরে, ড্রামা করো না তো। তুমি চাও বলেই তো আমি এগোলাম। তোমার সিগন্যাল না থাকলে। চুপ করুন, একদম চুপ। কথাটা বলেই আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না নীলাক্ষী। সজোরে নিজের ডান হাতটা চালিয়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা লোকটার বাঁ গালে। বিশাল খানিকটা হক চকিয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালো দু পা। তারপর রাগে গড়গড় করতে করতে কটমট করে তাকালো নীলাক্ষীর দিকে। এটা জেন্টলম্যানের জন্য, আর একবার আমার দিকে এমন ভাবে তাকালে চোখ উপড়ে নেব। তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? আমি জানি, একজন নোংরা বিকৃত মানসিকতার লোকের সঙ্গে। পুলিশ ডাকতে হবে? ভয়ঙ্কর রকমের অপমানিত বোধ করে বিশাল, আর তার সঙ্গে মাথার ভিতর দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। পুরো ঘটনাটা খুব
সামনে থেকে প্রত্যক্ষ করে ঋতুলাল। এগিয়ে আসে ও। কি হচ্ছেটা কি এখানে? আপনি ওনাকে হ্যারাস করছেন কেন? আর তুমি কে? কোথা থেকে এলে? আমি যেই হই না কেন, আপনার মতো লোকেদের মুখোশ আমি টেনে খুলে দিতে জানি। তুমি জানো আমি কে? এই ক্লাবের পার্টনারদের একজন আমি। এই শুনুন, আপনার ক্ষমতা দেখাবেন অন্য কোথাও। এখানে একটা মেয়েকে আপনি জোর করে টেনে নিয়ে যেতে চাইছিলেন, সেটা আমি নিজে কানে শুনেছি। ও নিজে এসেছিল, আমি কিছু করিনি। শাট আপ! মিথ্যে বলছেন আপনি। একা মেয়ে দেখেই সুবিধে নিতে চাইছেন, তাই না? তাহলে এখন ডাকি পুলিশ? তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আপনার মতো লোকেদের থ্রেট দেওয়াটাই দরকার। আপনি যেমন ভাবে মেয়েটার গায়ে হাত দিতে যাচ্ছিলেন সেটা আমি কিন্তু দেখেছি। হ্যাঁ, আপনার জন্য জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। তুমি বেশি কথা বলছো ছেলে। নিজেকে খুব হিরো ভাবো। হ্যাঁ, কারণ যখন একটা মেয়ে একা দাঁড়িয়ে প্রতিবাদ করে তখন একটা হিরোর ওর পাশে দাঁড়ানো দরকার। হাস্যকর। প্রেমে পড়েছো বুঝি? বাস, আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। যতটুকু কথা বলা দরকার, যতটুকু আপনাকে মানায় ততটুকুই বলুন। যা মনে হচ্ছে তাই বলে দেওয়ার অধিকার কিন্তু আপনার নেই। চলুন, ওর সঙ্গে আর একটাও শব্দ নয়। চলুন তো। এই মুহূর্তে এখান ছেড়ে চলে যান, না হলে সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন, আর বলুন যেন পুলিশও সঙ্গে আসে। আমি প্রমাণ সহ অভিযোগ করব। দেখেছেন তো নীলাক্ষীর কপালটা? একদিনের আনন্দ উপভোগ করতে এসেও আনন্দটা কপালে সইল না, জড়িয়ে পড়ল বাঘ বিতণ্ডায়। তবে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে ও মোটেই রাজি নয়, তাই নিজেকে দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। সঙ্গে ওর হয়ে প্রতিবাদ করা অজানা অচেনা ছেলেটাকেও ওখান থেকে টেনে আনার চেষ্টা করল। মাথায় রাগের আগুন জ্বলছে, তাই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো পাবের বাইরে। আর ওর পিছন পিছন ছুটে বেরিয়ে এলো ঋতুলাল নিজেও। এক্সকিউজ মি, আপনি প্লিজ মাথাটা ঠান্ডা করুন, শুনুন আমার কথাটা। না, শুনতে চাই না। প্লিজ ডোন্ট ফলো মি। ঠিক আছে ঠিক আছে, আপনি মানে তুমি কিন্তু একা। ভিতরে যেটা হলো সেটা দেখে আমার মাথার ঠিক ছিল না, তাই আমি যা নয় তাই বলে দিয়েছি ওই ভদ্রলোককে। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। ওই লোকটাকে আর ভদ্রলোক বলো না প্লিজ। আর পরিস্থিতিটা যখন তুমি নিজের সামনে থেকে দেখে ফেলেছো, তাহলে নিজের মতো করে নিশ্চয়ই আমাকে জাজ করাও শুরু করে দিয়েছো, তাই তো? আরে না না, কিচ্ছু জাজ করিনি। শুধু জানি কেউ ওভাবে কারোর সঙ্গে বিহেভ করতে পারে না। কেন? তুমি কে? পুলিশ? সমাজ সংস্কারক? নাকি আজকে রাতের দ্বিতীয় উদ্ধারকর্তা? আরে না, আমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ, আর তুমি মানুষ হিসেবে অসম্মানিত হয়েছো। পাশে থাকা উচিত মনে হয়েছে, পাশে ছিলাম, ব্যাস। তাহলে এখন কি করবে তুমি? আমার পিছু পিছু ঘুরবে? সহানুভূতির লেকচার দেবে? লেকচার দেওয়া হয়ে গেছে, এবার দয়া করে চলে যাও। চাইলে কিছুই বলবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করতে এলাম। লিফট চাই তোমার? তুমি জানো আমি কোথায় থাকি? আসলে তোমার পার্স থেকে এই দেখো এই আইডির ব্যাগটা ভিতরে পড়ে গেছে, ওটা ফেরত দেওয়ার জন্যই আরো তোমার পিছন পিছন বাইরে এলাম। ওই সময় না আমি ঠিকানাটা দেখেছি তোমার। বাহ, তুমি আমার ব্যাগেও হাত দিয়ে দিয়েছো। আরে না, ব্যাপারটা সেরকম নয়। আমি তুলে নিয়ে কাউন্টারে জমা দিয়ে চলে যেতেই পারতাম, কিন্তু যখন বুঝতে পারলাম যে ওটা তোমারই পার্স থেকে পড়ে গেছে, তখন ভাবলাম সরাসরি তোমার কাছেই রিটার্ন করি। দেখো, যদি সন্দেহ হয় চেক করে নিতে পারো। আজকে রাতটা এমন না হলে সন্দেহ আমি করতাম না। স্বাভাবিক, রাগ হওয়াটা খুব স্বাভাবিক, রাগ বিব্রত সবটাই খুব স্বাভাবিক। তবু আমি পাশে আছি, এটুকুই বলতে চাই। প্লিজ যদি কিছু মনে না করো, আমি তোমায় বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারি, কিন্তু দেখো আমার একটা ছোট্ট গাড়ি আছে, অসুবিধে কিন্তু হবে না। তুমি খুব ঠান্ডা মাথার লোক, তাই তো? শোনো, আমার কোনো লিফটের প্রয়োজন নেই। ততটুকু সেন্স আর সাহস আমার আছে যাতে করে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমার তো এখন নিজের জন্যই লজ্জা লাগছে। আজ ভুল করেছি আমি এখানে এসে।
আরে না না, তা কেন হতে যাবে? তুমি ভুল করোনি এখানে এসে। কে কোথায় কখন কিভাবে আসবে, কার সাথে আসবে, সেটা একান্তভাবেই তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার স্বাধীনতা। তোমার সাহস না থাকলে ওই লোকটার গালে ওই চড়টা পড়তই না। তা তোমার নাম কি? ঋতুলাল। তোমার? নীলাক্ষী। নীলাক্ষী? নামটার মতোই তীব্র আর শান্ত। তোমার নামটা কিন্তু খুব অদ্ভুত। হতেই পারে, তবে তোমার নামটা কিন্তু খুব সুন্দর। উফ, আজ ভীষণ বিরক্ত লাগছে জানো। প্রশংসা না আমি নিতে পারছি না। ফ্লার্ট করার চেষ্টাও করো না। ধন্যবাদ, শুভরাত্রি। আচ্ছা, তাহলে একটা কথাই বলি, যতটা রাগ দেখালে, সত্যি সত্যি তোমার চোখে মুখে ততটা সাহস যদি দেখতে পেতাম, আমি কিন্তু তোমার পিছন পিছন বেরিয়ে আসতাম না। এখন তো বুঝতে পারছো আমার সাহস। তাহলে এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো কেন ঋতুলাল? কারণ তুমি এখনো ক্যাব পাওনি, তাই নীলাক্ষী। চলে এসেছে আমার ক্যাব। শুভরাত্রি। শুভরাত্রি জানিয়ে সেদিনের মতো বিদায় জানালো ঋতুলাল। কিন্তু এই গন্ডগোলের মধ্যে যে কারণে ঋতুলাল নীলাক্ষীর পিছন পিছন পাবের বাইরে পর্যন্ত চলে এসেছিল, সেই কাজটাই করা হয়ে উঠল না। ওর আইডি ব্যাগটা ওকে ফেরত দেওয়াই হলো না। নীলাক্ষীর ক্যাবটা কিছু দূর এগিয়ে যেতে হুঁশ ফিরল ঋতুলালের। অগত্যা আইডি ব্যাগটা খুলে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভিতরে বেশ কিছু সরকারি পরিচয়পত্র, টুকটাক অফিসিয়াল ডকুমেন্ট, একটা ডেবিট আর একটা ক্রেডিট কার্ড। তার মধ্যে থেকেই নীলাক্ষীর পার্সোনাল মোবাইল নাম্বারটা জোগাড় করে নিতে অসুবিধে হলো না ওর। ও দেখেছেন, কথায় কথায় আপনাদের সঙ্গে ঋতুলালের পরিচয়টাই করানো হয়নি। না না, খুব একটা লম্বা চওড়া পরিচয় দেওয়ার মতো পার্সোনালিটি একেবারেই ও নয়। সাউথ কলকাতায় যাদবপুরের কাছে একটা অ্যাড এজেন্সিতে ক্রিয়েটিভ রাইটার হিসেবে কাজ করে। তার সঙ্গে টুকটাক গ্রাফিক্সের কাজকর্ম আর সুযোগ পেলে ফ্রিল্যান্সিং। ব্যাস, এভাবেই ওর একার জীবন কেটে যায়। বেশ অনেক ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে দিদা দাদুর কাছে মানুষ হয়েছে ও। শেষ সাথী বলতে দিদাই বেঁচে ছিলেন। তিনিও অবশেষে ছেড়ে চলে যেতে এখন ঋতুলাল নিজেও একা। যাই হোক, এবার তো ঋতুলালকে একবার নীলাক্ষীর নাম্বারে ফোন করতে হবে নাকি? ওমা, না হলে ওর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ওই আইডি ব্যাগটা সহ ফেরত দেবে কি করে? কিন্তু আজকেই রাত্রিবেলা মেয়েটাকে বিরক্ত করা ঠিক হবে না। তাই অপেক্ষা করে ফোনটা করলো পরের দিন দুপুরবেলায়। হ্যালো। হ্যালো নীলাক্ষী। হ্যাঁ, আপনি? আমি ঋতুলাল। গতকাল রাতে ডিস্কোর বাইরে। ও হ্যাঁ, চিনতে পেরেছি। বলুন কি প্রয়োজন? হঠাৎ করে ফোন করলেন কেন? একটু ডিস্টার্ব করছি হয়তো, তবে একটা ছোট কাজ ছিল। হ্যাঁ বলুন। গতকাল তোমার আইডির ছোট্ট যে ব্যাগটা, ওটা তো আমার কাছেই রয়ে গেছে। বুঝতেই পারোনি মনে হয়। কথায় কথায় একদম ভুলে গেছি তোমায় ফেরত দিতে। আসলে ওটা ফেরত দিতেই কিন্তু তোমার পিছন পিছন ডিস্কোর বাইরে পর্যন্ত এসেছিলাম। কিন্তু তারপর তুমি ভীষণ রেগেছিলে আর আমিও ভুলে গেলাম। হ্যাঁ সত্যি তো, ওটা তো খুব দরকারি। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আইডি কার্ড সব তো ওর ভেতরেই আছে। হ্যাঁ, সেই জন্যই ভাবলাম ফোন করি। আমি ফেরত দিতে পারি যে কোনো জায়গায়, যেটা তোমার সুবিধে হয় আর কি। আমার অফিসে এসে দিয়ে যেতে পারবে প্লিজ? সেক্টর 5 এর ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কাছেই আমার অফিস। তুমি যদি কিছুক্ষণ সময় বের করতে পারো তাহলে কিন্তু একটা ক্যাফেতে দিয়ে আসতাম। আসলে আমার অফিসটা তো সাউথে, আর তাছাড়া আমার অফিস থেকে বের হতে বেশ লেট হয়, তাই আমার পক্ষে সেক্টর 5 পর্যন্ত পৌঁছানো একটু ডিফিকাল্ট আর কি। শুধু ব্যাগটা ফেরত দেওয়ার জন্য? শুধু ব্যাগটা ফেরত দেওয়ার জন্য। চাইলে তুমি সিট পর্যন্ত না এসে দরজায় দাঁড়িয়েও নিয়ে যেতে পারো। ঠিক আছে। কোথায়? সাউথ সিটির কাছে একটা ক্যাফে আছে, কফি শেড। সন্ধে 6টা চলবে? সন্ধ্যে 6টা ঠিক আছে, আমি আসবো। ও তুমি ভেবো না, কোনো চাপ নেই। শুধু ফেরত দেওয়াটাই ব্যাপার ছিল। ফেরত নিয়ে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও ব্যাগটা তোমার কাছে রেখে দেওয়ার জন্য। তাহলে সন্ধেয় দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাভ আ গুড ডে। তোমাকেও। নীলাক্ষী তাড়াতাড়ি অফিস শেষ করে বের হতে যাবে, ঠিক তখনই আবার হাজির অফিসিয়াল শত্রু, অর্থাৎ ওই সুদেশ নাদি। তা আজকে হঠাৎ বিকেল গড়াতে না গড়াতেই রাধিকার মন উচাটন কেন? আজও বুঝি কোনো গোপন অভিসারে যাওয়া আছে? এটা তুমি কেমন ভাবে কথা বলছো সুদেশ নাদি? এমনিতেই বিকেল নয়, এখন প্রায় সন্ধে 6টা বাজতে চললো। আর তাছাড়া আমাকে আজকে একটু সাউথের দিকে যেতে হবে, একটা কাজ আছে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তাই আর কি। কিন্তু ম্যাডাম, তাড়াতাড়ি যাওয়া তো হবে না। একটু মেলটা চেক করে দেখো, বসের ঘরে আজ একটা জরুরি মিটিং আছে, ঠিক 6টা থেকে। ও সরি, আমি খেয়াল করিনি। ঠিক আছে, আই উইল বি অন টাইম। খেয়াল করনি নাকি ইচ্ছে করে এড়িয়ে গেলে? সুদেশ নাদি, আমি আমার রেসপন্সিবিলিটি কখনোই কিন্তু ইচ্ছে করে এড়িয়ে যাওয়ার মানুষ নই, সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি তো, কিন্তু হ্যাংআউটের নেশা সেটা যে বড় কঠিন নেশা ভাই। সন্ধে হলেই মনটা ঠেকে যাই করে, তাই না? গলায় একপাত্র না পড়লে মনটা বড় বিষণ্ণ লাগে, সেটা তো আমি বুঝি। ভুল করছো তুমি। কাল রাত্রে আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটা আমার প্রত্যেক দিনের অভ্যাস নয়। আর তাছাড়া আমি কাল কেন গিয়েছিলাম, কি প্রয়োজনে গিয়েছিলাম, সে কৈফিয়ত তোমাকে নিশ্চয়ই দেব না। তোর কাছে না কোনো কৈফিয়ত চাইনি রে, শুধুমাত্র ওই ভদ্র মানুষের মুখোশ পরে থাকার যে চেহারাটা রয়েছে তোর, সেটা আর পরে থাকিস না। অত নাটক না আমি নিতে পারি না। নিজের মুখ সামলে কথা বলো। আমি নাটক করি না, আর কাউকে জবাবদিহি করতে পছন্দও করি না। বয়সে তুমি আমার থেকে সিনিয়র হতে পারো, কিন্তু এটা কাজের জায়গা। এখানে কাজটাই আমাদের আসল আইডেন্টিটি তৈরি করে। সেখানে আমি কিন্তু তোমার থেকে সিনিয়র, আমি সিনিয়র লেভেল ডেভেলপার। তাই আমার পিছনে কাঠি করাটা বন্ধ করো, না হলে ক্ষতিটা নিজেরই হবে। হুমকি দিচ্ছিস ভাই? ঠিকই তো, হাতি পাকে পড়লে মশা এসেও লাথি মারে। কে হাতি আর কে মশা সেটা না হয় সময় ঠিক করে দেবে। মেজাজটা অবশেষে গরম হয়েই গেল, তার সঙ্গে খানিকটা টায়ার্ডও লাগছে। বসের ঘরের মিটিংটা শেষ করতেই প্রায় 6:20 বেজে গেল। কোনো ক্রমে একটা ক্যাব নিয়ে পৌঁছে গেল ক্যাফেটায়, তবে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে। ঘড়ির কাঁটা তখন প্রায় 7টা ছুঁই। ও, তুমি এসেছো? আমি ভাবলাম হয়তো আজকে আর আসবে না। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। হঠাৎ অফিস থেকে বেরোতে যাব, একটা নতুন মেল চলে এলো, তারপর ছোট্ট একটা মিটিং সেরে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই বই পড়ছিলাম, সময়টা ভালোই কাটলো। তুমি ক্যাফেতে বই নিয়ে এসেছো? সব সময় আনি, জানো তো, অপেক্ষা করার সময় বই হলে আর বিরক্তিটা ঠিক আসে না। ভালো অভ্যাস। আমার অবশ্য নেই, আমি ফোন স্ক্রল করতে করতেই সময় কাটিয়ে দিই। সেটাই খুব স্বাভাবিক। তবে জানো তো, ফোনে মন খারাপ হয়, বইতে মন হালকা হয়। একবার ট্রাই করে দেখতে পারো। আজকের দিনটা বই পড়ার জন্য একদম উপযুক্ত, তাই না? বাইরে বৃষ্টি পড়ছে, সারাদিন রোদের দেখাও নেই, সন্ধে নেমেছে সেই কোন বিকেলে। এমন একটা ওয়েদারে মোটামুটি সবাই বাড়িতে গিয়ে এতক্ষণে নিজেদের কমফোর্ট জোনে চলে গেছে। রাস্তাঘাট ফাঁকা। এমন একটা ফাঁকা ক্যাফের মধ্যে কাঁচের জানলার ওপারে বৃষ্টি দেখতে দেখতে একটা গল্পের বই পড়লে সত্যিই বোধহয় মন্দ লাগবে না। ঠিক বলেছ। বাই দ্য ওয়ে, তোমাকে দেখে একটু টায়ার্ড লাগছে, তুমি ঠিক আছো? হ্যাঁ, মানে যতটা ঠিক থাকা যায়। আসলে খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়। হ্যাঁ একটু, আসলে অফিসে আজ একটু বেশি চাপ ছিল। তাহলে একটা কফি তো হওয়া উচিত, কি বলো? হ্যাঁ, কফি খেতে আপত্তি নেই। কি নেবে, কোল্ড ব্রু না ক্যাপুচিনো? যেটা তুমি নেবে সেটাই নেব।
এক যাত্রায় পৃথক ফল হয়ে কি লাভ আছে বলো? এতটা দায়িত্ব আমায় দিলে, পরে ভুল চয়েসের জন্য দোষ দিও না যেন, কেমন? সেই ঝুঁকি না হয় আজ নিজেই নিয়ে নিলাম। ওয়েল, 1 মিনিট দাও। এই যে তোমার আইডি ব্যাগটা। ধন্যবাদ। সত্যি বলছি, ব্যাগটা না পেলে কাল অফিস পৌঁছতেই পারতাম না। আর যদি বা ব্যাগের আনাচে কানাচে কিছু খুচরো টাকা পয়সা জোগাড় হয়ে গিয়েছিল, কালকে তো এটিএম থেকে টাকা না তুললে হতোই না। আর এটা না পেলে আমি এটিএম থেকে টাকা তো তুলতেই পারতাম না। আসলে ওটা ফেরত দিতেই কাল তোমার পিছন পিছন বেরিয়ে এসেছিলাম, আর তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেল। আসলে আমারও তখন এত ঝপ করে মাথা গরম হয়ে গিয়েছিল। যাই হোক, বাদ দাও সেসব কথা। রাগ করারই তো কথা। আমি আসলে কিছু না জেনেই তোমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়েছিলাম। না না, ঠিকই করেছিলে। অনেকদিন পর কেউ পাশে দাঁড়িয়েছিল, তবে সেটা বুঝতে সময় লেগেছে এই যা। বাই দ্য ওয়ে, শুধুমাত্র ব্যাগটার জন্য নয়, কালকে রাতের জন্য সরি, আবার থ্যাংক ইউ। ধীরে বোঝা জিনিসগুলোই কিন্তু বেশি সত্যি হয়। তুমি খুব হিসেবি কথা বলো। আসলে আমি একটু ধীরে চলা মানুষ। তোমার এই ধীরতা খুব বিরক্তিকর, জানো তো। কিন্তু সেই ধীরতা থাকলে কেউ কাউকে চট করে হারিয়ে ফেলে না কিন্তু। তুমি সবসময় এভাবেই কথা বলো? শুধু এমন কারোর সঙ্গে বলি যার কথা শুনতে ভালো লাগে। তাহলে আজ চলি, আবার কখনো পরে দেখা হবে। ঠিক বলেছো, ভাগ্যে যদি থাকে তাহলে। আর তাছাড়া পৃথিবীটা তো গোল, তাই দেখা হয়তো আবার হবে। ভুল জানো, পৃথিবীটা গোল নয়, খানিকটা ডিম্বাকৃতি। পড়নি ছোটবেলায় ভূগোল বইতে? তুমি খুব টেকনিক্যালি কারেক্ট, আর আমি ইমোশনালি। ইমোশন খান একটু দমিয়ে রাখতে শিখতে হয়, না হলে কখন যে হঠাৎ করে সবকিছু আয়ত্তের বাইরে চলে যায় সেই খেয়াল কিন্তু থাকে না। বুঝলাম। তাই এরপর আবার কবে দেখা হতে পারে? আমাদের দেখা হওয়ার কি আর কোনো কারণ আছে? না, হয়তো নেই, তবে যদি আবার কখনো পাবে যাও আর সেখানে যাবার জন্য পার্টনার প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় ফোন করো। শোনো, আমি শুধুমাত্র একবার এক্সপিরিয়েন্স করতে গিয়েছিলাম পাবে, আর এমনিতেও আমার এনভায়রনমেন্ট খুব একটা ভালো লাগেনি, তাই আর মনে হয় দরকার হবে না সেখানে যাওয়ার। যাই হোক, ফোন নাম্বার তো রইলই, প্রয়োজনে না হয় কন্ট্যাক্ট করব। ঠিক আছে, তুমি যখন চাইছো না আপাতত খুব বেশি সময় অতিবাহিত করতে, তাহলে আজ উঠি। একেবারেই নয়, আসলে মেন্টালি আজ খুব একটা ভালো নেই। ওটা অবশ্য কোনোদিনই থাকি না, তবুও আজ একটু ঘেঁটে আছি। তোমার সঙ্গে না হয় অন্য কোনো দিন জমিয়ে আলাপ করা যাবে। সেদিন না হয় আমার ট্রিটটাও দিয়ে দিও। কিসের? কেন, ওই যে একটু আগে বললে কালকে রাত্রে তোমার খানিকটা সাহায্য করেছি, আর তার সঙ্গে এই যে আজকে তোমার আইডির ব্যাগটা ফেরত দিলাম। দুটো ট্রিট আমি একসঙ্গেই চাইলাম, সমস্যায় ফেললাম? ও আচ্ছা আচ্ছা, না না, একেবারেই না। ঠিক আছে, তাহলে না হয় পরবর্তী মিটিংয়ের এটাই এজেন্ডা থাকুক, আমাকে ট্রিট দিতে হবে তোমার জন্য। একদম তাই। ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, তবে খুব শিগগিরই কিনা বলতে পারছি না কিন্তু। এরপর কেটে গেল প্রায় দিন দুয়েক। নীলাক্ষী বা ঋতুলাল কেউ কারোর সঙ্গে যোগাযোগ করার সেভাবে চেষ্টাও করেনি। রোজকার জীবনে আবার ওই একঘেয়ে সংগ্রাম, লোকজনেদের কটাক্ষ সইতে সইতে জীবন কাটছে নীলাক্ষীর। আর অন্যদিকে একঘেয়ে জীবনে যেমন নিজের মুক্তির স্বাদ খুঁজে বেড়ায় ঋতুলাল, আজও তেমনি খুঁজে চলেছে। এই তো গতকাল সবে অফিস থেকে বাড়ি ফিরে দরজার তালাটা খুলতে যাবে, তখনই পাশের বাড়ির সিসিটিভি কাকিমা, সীমা কাকিমা এসে পাকড়াও করলো নীলাক্ষীকে। কিরে নীলু, কি ব্যাপার? আজকাল তো আর তোকে দেখাই যায় না সেভাবে। সেই সকালবেলায় বেরিয়ে যাস আর রাত্রে বাড়ি ফিরিস। তা হ্যাঁ রে, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকিমা, এই তো সারাদিন অফিস করতে করতেই সময় চলে যাচ্ছে। বোঝোই তো, প্রাইভেট কোম্পানিতে খুব চাপ। হ্যাঁ,
সে তো বুঝি বাবা, তা রোজ রোজ দেখি রাত্রি করে কারা যেন তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। দেখিস বাবা যা দিনকালের অবস্থা। কাকিমা, যারা আমাকে নামাতে আসে না তারা ক্যাব ড্রাইভার। ওরা আছে বলেই আজ আমাদের মতো মেয়েরা যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে রাত্রে বাড়ি ফেরে, তারা হয়তো খানিকটা সুরক্ষিতভাবে বাড়ি ফেরে। না হলে আজকাল তো চারিদিকে চিল শকুনরা বসেই আছে, তাই না? হ্যাঁ বাবা, সে তো কতই দেখলাম। তবে আমি বলি কি, এই একা একা একটা বাড়িতে থাকা, সেই সকালে বেরিয়ে যাওয়া, রাত্রে বাড়ি ফেরা, এসব কিন্তু পাড়ার মধ্যে ঠিক হচ্ছে না। আমার মনে হয় তোর এখন একটা বিয়ে করা উচিত। বুঝিসই তো, 5 জন 5 কথা বলে, সবই তো কানে আসে। তাই তোকে একটু সতর্ক করলাম আর কি। বুঝতে পেরেছি কাকিমা। তা মামনির কি খবর? এবছরও পাশ করতে পারলো? শোন বাবা, আমার মেয়েটা তো আর তোর মতো বিদ্যে ধরি নয়। ও একটু বোকা শোকা, অত বেশি পড়াশোনা মাথায় রাখতে পারে না। এবছর পাশ করতে পারেনি তো হয়েছেটা কি? ও ঠিক পরের বছর পাশ করবে। আর তাছাড়া আমি ওকে বেশি দিন বাড়িতে রাখবো না, বিয়ে দিয়ে দেবো। বিয়ে যখন দিয়েই দেবে, ওকে না হয় একটু চোখে চোখেই রাখো। আমার কথা এত ভেবো না। জানো কাকিমা, সেদিন অফিস থেকে যখন ফিরছিলাম, তখন দেখলাম ওই পার্টি অফিসের লুচ্চা মতন ছেলেটা, কি যেন কি একটা নাম, ওর সঙ্গে ওই ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে সব যেন করছিল। দিনকাল তো ভালো নয় কাকিমা। এখন কি হয়ে যায়, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, তোমাকেই বললাম। বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। আসলে আমি তোকে বললাম বলে তুই আমার মেয়েটাকে বদনাম করতে চাইছিস, তাই না রে? না কাকি, এ তুমি কি বলছো? মামনি আমার বোনের মতো, ওর বদনাম করে কি হবে বলো তো? পড়াশোনায় বুদ্ধি কম ঠিকই, কিন্তু ওই সব দিকে একদম পাক্কা মাথা। তাই তোমাকে একটু সতর্ক করলাম। যাকগে, দেরি হয়ে যাচ্ছে। একা মানুষ, বাড়িতে গিয়ে আবার রান্না বান্নাও তো করতে হবে। যাই, হ্যাঁ, কাল আবার সকাল সকাল অফিস বেরোবো, তখন দেখা হবে। এই এত জটিলতার পৃথিবীতে একটা সত্যিকারের বন্ধু কি খুঁজে পাওয়া যায় না? মানসিক শান্তির জন্য একটা মানুষকেও কি পাশে পেতে পারে না নীলাক্ষী? ঘরে বাইরের এই জীবন জীবিকার দ্বন্দ্ব আর নিতে ভালো লাগছে না ওর। সদ্য পরিচিত ঋতুলালকে বেশ অন্যরকম মনে হয়েছে আর 5 জনের থেকে। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত সরলতা রয়েছে। দূরত্ব বজায় রেখেও দায়িত্ব পালনের যে কর্তব্যজ্ঞান, ঋতুলালের মধ্যে সেটা রয়েছে। আর সেই গুণটাই ছেলেটাকে আর 5 জনের থেকে আলাদা করে দিয়েছে। নীলাক্ষী তবে কি প্রেমে পড়েছে ও? না না, বোধহয় ততটা ভাবা এখনই ঠিক হবে না। তবে একটা সফট কর্নার যে তৈরি হয়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই প্রথম ফোনটা করেই ফেলল নীলাক্ষী। হ্যালো ঋতু, খুব ব্যস্ত আছো? না, একদম না। বলো, কি খবর? একটা কথা ছিল, মানে তুমি আজ একটু সময় বের করতে পারবে? আজ? মানে তুমি কি দেখা করতে চাইছো? হ্যাঁ, মানে যদি পারো, শুধু একটু কথা বলতে ইচ্ছে করছে। তুমি বললে যে কোনো দিনই পারি। কোথায় আসবো? ওই যে ক্যাফেটা মনে আছে, যেখানে সেদিন বই পড়ছিলে? একদম মনে আছে। কটায় বলো? 6টার পরে আমি যেতে পারবো, তুমি এলে ভালো লাগবে। নির্ধারিত সময়ে আমি ঠিক পৌঁছে যাব, অপেক্ষাও করব। সেদিন ইচ্ছে করেই অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নীলাক্ষী। চারিদিকের এত নেগেটিভিটি আর নিতে পারছে না। এবার একটু প্রাণ খুলে বাঁচতে হবে। ঋতুলাল ছেলেটাকে খুব একটা জটিল মনে হয়নি। হয়তো চাইলে ওর সঙ্গে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতেই পারে। আজকের সন্ধেটা তাই কোনো রকম প্রয়োজনেই নয়, বরং বন্ধুত্বের আয়োজনেই কাটুক। থাক, কি ব্যাপার, আজ তুমি নিজেই ফোন করলে? একটু অবাকই হলাম। তুমি ফোন করলে তো বরাবরই খুব শান্ত হয়ে থাকো,
মাঝে মাঝে মনে হয় এই শান্ত লোকটার একটু বিশৃঙ্খলা দরকার। তুমি নিজেই তো সেই বিশৃঙ্খলা আনছো মনে হচ্ছে। আচ্ছা ঋতু, একটা কথা জিজ্ঞাসা করি? করো। তোমার বাবা মা আছেন? না, নেই। অনেক বছর আগেই চলে গেছেন। আপাতত আমার জীবন তরির একলা নাবিক আমি নিজেই। ইস, আমি জানতাম না, এক্সট্রিমলি সরি। না না, ঠিক আছে। আসলে আমি তখন খুব ছোট ছিলাম, দিদাই মানুষ করেছেন। তারপর একাই জীবন চালাতে শিখে গেছি। দিদা এখনো আছেন? 3 বছর আগে উনিও চলে গেছেন। যা, আমার মা গত বছর চলে গেলেন, বাবা অনেক আগে। আমি তখন ক্লাস 7। তার মানে তুমি বোধহয় খানিকটা একা একাই বড় হয়ে গেছো মনে হচ্ছে। মা ছিল ততদিন পর্যন্ত ঠিকই ছিল, অসুবিধার কিছুই ছিল না। তারপর থেকে একাই সব, রান্না, পড়াশোনা, সংসার, বেঁচে থাকা। তুমি যেভাবে নিজেকে গুছিয়ে রেখেছো সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। সবাই ভাবে আমি স্ট্রং, কিন্তু মাঝে মাঝে এত ক্লান্ত লাগে যে কারোর সামনে বসে শুধু চুপ করে থাকতে ইচ্ছে করে। তুমি এখন ঠিক সেই কাজটাই মনে হচ্ছে করছো আমার সামনে, তাই তো? হ্যাঁ, আজ তোমার সামনে চুপ করে বসে থাকতে ভালো লাগছে। তুমি জানো, আমি কখনো কাউকে এভাবে বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে কেউ আমার দুঃখটাও বুঝতে পারছে। আমি বুঝি ঋতু, কারণ একই রকম শূন্যতা আমার ভেতরেও তো রয়ে গেছে। তুমি হয়তো বুঝবে। অনেকটা অবাক লাগে যখন কারোর সঙ্গে দেখা হয়ে যায় আর সে জানে যে অভাবটা ঠিক কেমন লাগে মানুষের মনে। তোমার অভাব আমি অনুভব করছি ভীষণভাবে, প্রতিটা পদে পদে। এই অনুভবটাই অনেক সময় অনেক না বলা কথাকে চুপ থেকেও বুঝিয়ে দেয়, জানো। আজ যদি আমি তোমাকে ফোন না করতাম, তুমি করতে? ভাববার বিষয়। হ্যাঁ, আমি করতাম, তবে আজ নয়, হয়তো কয়েকদিন বাদে। আমি অপেক্ষা করছিলাম। তুমি নিজে চাইলে, তাই তুমি ফোন করলে। আর তুমি ফোন করবে আমি এমনটা কিন্তু ভেবেছিলাম। আজ ফোন করেছিলাম কারণ মনে হচ্ছিল কারো সামনে নিজের সত্যিটা বলি। আমি কিন্তু খুব ভালো শ্রোতা। তুমি জানো, আমরা খুব বিপরীত দুই মানুষ, তবুও তোমাকে বোঝা সহজ। আমি ধীরে কথা বলি, তুমি দ্রুত। আমি চুপ থাকি, তুমি খুব কথা বলো। আর ঠিক এই ফাঁকেই যেন কোথাও আমরা বেশ মিলে মিশে যাচ্ছি। আচ্ছা, আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে? হতেই পারে, যদি সেটা বন্ধুত্বের থেকে বেশি কিছুও হয়, তাতেও কিন্তু আমার খুব একটা আপত্তি নেই। হ্যাঁ, থাক, অনেক হয়েছে, আজ এতটা কথা বলার দরকার নেই। তবে যেটুকু বললাম তাতে হালকা লাগছে, জানো। তুমি চাইলে প্রতিদিন এভাবে বসে তোমার কথা শুনতে পারি, সে তোমার কথা থাক বা না থাক। ব্যাস, আস্তে আস্তে বন্ধুত্ব এগোলো ঘনিষ্ঠতার দিকে। অবশেষে মধুরেণ সমাপয়েৎ হবে কি, নাকি মাঝখান থেকে কোনো একটা টুইস্ট এসে গিয়ে আবার বিরহ বিচ্ছেদ এসব চলে আসবে গল্পে? ওই দেখেছেন, ভয় পেয়ে গেলেন তো? দাঁড়ান দাঁড়ান, শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আরে বাবা, বলেছি না, এখন পুরোপুরি বর্ষার ওয়েদার চলছে। এমন ঝমঝমে বৃষ্টির প্রেম প্রেম ওয়েদারে বিরহ বিচ্ছেদ ভালো লাগে নাকি? জানি তো, হ্যাপি এন্ডিংয়ের জন্য অপেক্ষা করছেন। ঈদের গল্পেও খানিকটা তেমনই হবে মনে হচ্ছে, জানেন। তবে তার আগে একটু দুঃখের অশ্রু বইবে না, তাই কি হয়? এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। দেখতে দেখতে চলে এলো নীলাক্ষীর জন্মদিন। আর আজকের দিনটা সব থেকে বেশি দুঃখের ওর কাছে, কারণ একটাই, মা চলে যাওয়ার পর থেকে এই দিনটা উদযাপন করার মতো কাছের মানুষ আর নেই। তাই নিয়ম করে এই দিনটায় অফিস যায় না ও ঠিকই, তবে আজকাল আর স্পেশাল কিছুও করে না। শুধুমাত্র বাড়িতে বসে মায়ের স্মৃতির সঙ্গে দিনটুকু কাটিয়ে ফেলে। হঠাৎ করেই কলিং বেলের আওয়াজ শুনে খানিকটা অবাক হয়ে গেল।
আর ছুটে চলে গেল দরজার দিকে। বাবা, এত বড় সারপ্রাইজ! তুমি এসে পড়েছো আজ? এসো এসো, ভেতরে এসো। আজ তোমার জন্মদিন, তাই আমাকে তো আসতেই হতো। এই, কি করে জানলে আজ আমার জন্মদিন? খুব সিম্পল। তোমার আইডি ব্যাগটা আমার কাছে পাক্কা একটা রাত্রি ছিল। ও আচ্ছা, তার মানে তুমি ওই এক রাত্রে আমার আইডি ঘাঁটাঘাঁটি করেছো? অন্যায় করেছি, ক্ষমা করে দিন আপাতত। তোমার মুখ দেখে মনে হচ্ছে জন্মদিনটা খুব একটা স্পেশাল যাচ্ছে না। না, আজকাল কিছুই স্পেশাল লাগে না। তোমার জন্য না ছোট্ট একটা জিনিস এনেছি, খুলবে? না থাক, এখন মন চাইছে না। তুমি বরং বসো, কিছু একটা রান্না করে আনি আমি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তুমি এসেছো, এটাই যথেষ্ট। তবে আমি কিন্তু যেটা নিয়ে এসেছি সেটা দেখলে তোমার মন ভালো হয়ে গেলেও যেতে পারে। একবার খুলেই দেখো না। তুমি না এক একটা ব্যাপারে বড্ড নাছোড় বান্দা হয়ে ওঠো। ঠিক আছে, তাও দেখি কি এনেছো। এই নাও। ওরে বাবারে, টিফিন কৌটো! কি কি আছে এর মধ্যে? আস্তে আস্তে, একটু সাবধানে খুলবে কিন্তু, না হলেই পড়ে যেতে পারে। বাবা, কি এনেছো এমন পড়ে যেতে পারে? এনেছি তোমার জন্য বোম এনেছি, বোম। খুললেই দুম। আরে বাস, পায়েস! তুমি কি করে জানলে আমার পায়েস ফেভারিট? কই, জানতাম না তো। আজ তোমার জন্মদিন, তাই ভাবলাম একটু পায়েস রান্না করে নিয়ে আসি। জানো তো, আজকের দিনটায় মা পায়েস রান্না করত। আমি খুব ভালোবাসি পায়েস খেতে। বেশি মিষ্টি, ঘন দুধ আর কাজু কিশমিশ। ঠিক তেমন ভাবেই তৈরি করে এনেছি। কি কোইন্সিডেন্স বলো? ঠিক বলেছ। আজ তোমাকে এত শান্ত দেখাচ্ছে কেন? বেশ চুপচাপ। অন্যদিন তো অনেক কথা বলো। আজ তোমার মুখে শুনতে এসেছি। সব সময় নিজের কথা বললে সেটা তো শোনা হয়ে ওঠে না। তবে শোনো, মা মারা যাওয়ার পর এই প্রথম কেউ আমার জন্মদিনে এলো, তাও আবার পায়ের সাথে করে। তুমি জানো, আমি শুধু তোমার জন্যই এসেছি কিন্তু। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো ঋতু? তোমাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না, এটুকু বলাই কি যথেষ্ট হবে? তুমি চলে গেলে খুব মন খারাপ হয়ে যায় জানো। তাহলে রইলাম, আজ কাল যতদিন তুমি চাও। শুধু থাকলেই তো আর হবে না। যে এত ভালো পায়েস রান্না করতে পারে, সে নিশ্চয়ই আরো অনেক কিছুই রান্না করতে পারে। পারে তো। ভাত, ডাল, আলু পোস্ত থেকে বিরিয়ানি, সব কিছু। ব্যাস, পার্মানেন্ট রাঁধুনি তো পেয়ে গেলাম। এই, একটা গল্প বলি, শুনবে? বলো। শোনো, একটা ছেলে ছিল, ভীষণ একা। বাড়িতেও ওর কেউ ছিল না। নিজের রান্না বান্না, জামা কাপড় কাচা, ঘর গুছানো, সব কাজ নিজেকেই করতে হতো। প্রচুর খাটাখাটনি হতো। ইস, আহারে। তারপর? তারপর আর কি, তারপর সেই ছেলেটা একজনের প্রেমে পড়ল। বাহ,
হাসি মেখে বৃষ্টিতে কেন ভেজে মন আনমনে, চেনা ছবি যেন রূপকথা সেনোরিটা তোর গানে। ডাকে তোকে আজ স্বপ্নেরা কোনো অচেনা রিংটোনে, শোনায় অল্প 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 প্রেমের গল্প, অল্প 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 প্রেমের গল্প।